সত্যি সত্যি গোপাল, তুমি মহান, সত্যি অতি মহান। মহান তোমার বুদ্ধি, মহান তোমার চিন্তা ভাবনা, মহান তোমার বিচার বিশ্লেষণ। কি বলেন সভাকবি রায়গুণাকর ভরতচন্দ্র? হ্যাঁ মহারাজ, আপনার এই কথা একদম সত্য। এই ব্যাপারে আমি আপনার সাথে একমত, সম্পূর্ণরূপে একমত। কিন্তু মহারাজ, একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? কি ব্যাপার লক্ষ্য করব সভাকবি? আমরা গোপালের এত সুখ্যাতি করছি, গোপালের এত জয়গান করছি, কিন্তু হবুচন্দ্র, গবুচন্দ্র, আমাদের সেনাপতি মহাশয় সবাই কিরকম যেন মুখ গোমড়া করে বসে আছে। কেউ গোপালের এতটুকু সুখ্যাতি করা তো দূরের কথা, একটু হাসি হাসি মুখ পর্যন্ত করেনি। এ বাবা, না না, এ কি কথা? ছিচ, এ ধরনের কথা বলবেন না কবিরত্ন মশাই। আমরা গোপালের এই আশ্চর্য বুদ্ধি দেখে হতভম্ব হয়ে গেছি, বিস্ময়ে অভিভূত হয়ে গেছি, তাই আমাদের বাকশক্তি রহিত হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, আমি হবুচন্দ্রের কথা সম্পূর্ণরূপে সমর্থন করি। আমিও এ বিষয়ে হবুচন্দ্র গবুচন্দ্রের সাথে একমত। তবে মহারাজ, আমার মনে হয় আমরা কিন্তু গোপালকে তার এই বুদ্ধিমত্তা সঠিক সম্মান দিচ্ছি না। আচ্ছা সেনাপতি মহাশয়, আমরা ঠিক কি করলে গোপালের বুদ্ধিমত্তার উপযুক্ত সম্মান দেয়া হবে? কেন? পুরস্কার। স্বয়ং মহারাজ স্বহস্তে গোপালকে পুরস্কৃত করবেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, কথাটা ঠিকই বটে। আমি সহস্তে গোপালকে পুরস্কৃত করব। এই নাও গোপাল, তোমার পুরস্কার। কি গোপাল, এবার খুশি তো? সবই তো মহারাজের দান আর উপরওয়ালা মহারাজের দয়া। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। গিন্নি, ও গিন্নি, বলি ও গিন্নি, কোথায় গেলে? শিগগিরই এসো। যাই যাই। ওহ, চেঁচিয়ে চেঁচিয়ে যেন গ্রাম মাথায় করে তুললো। বলো কি হয়েছে, তাড়াতাড়ি বলো দেখিনি, ছিষ্টির কাজ পড়ে আছে। আরে এই দেখো। বলো, পছন্দ হয়েছে? মা, কি সুন্দর, কই দেখি দেখি। এই কেমন হয়েছে বললে না তো? সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই মালাটা পরে আমি নদীর ঘাটে জল আনতে যাব। এই হলো তো, কোনো গয়না দিলেই অমনি পরে পুকুরে জল আনতে যাব। কই একদিন তো বললে না? সন্ধেবেলা সুন্দর একটা শাড়ি পরে, চুল বেঁধে, মুখ হাত ধুয়ে, গয়নাটা পরে প্রদীপ আলোকে বসে তোমার জন্য নরম নরম হাতে মিঠে পান সাজবো। ন্যাকামো করো না তো, আমি এখন রান্না করছি। তোমার সাথে বকবক করতে গেলে কড়া ধরে যাবে। কি রাঁধছো গিন্নি? মাংস, কচি পাঁঠার মাংস। বাবা, কি সুন্দর! জিভ দিয়ে তো জল গড়িয়ে পড়ছে। থাক, জিভ দিয়ে আর জল গড়াতে হবে না। সোজা পুকুর ঘাটে চলে যাও, একটা ডুব মেরে মাথা দিয়ে জল গড়াতে গড়াতে এসো। তারপর গরম গরম কচি পাঁঠার ঝোল আর ভাত খেও। সেই ভালো। দাও দাও, একটু সর্ষের তেল দাও তো দেখি। ঘরে এসো, দিচ্ছি। হ্যাঁ, চলো চলো। সত্যি গিন্নি, আজ পাঁঠার মাংসটা কষে রেঁধেছো। হ্যাঁ, টক ঝাল নুন মিষ্টি সব একেবারে ঠিক ঠিক হয়েছিল। যত্ন করে রাঁধতে হয়, তবে না এমন সুন্দর স্বাদ হয়। ও বাবা, এই সময় আবার কি এলো? মানুষ, ঘটি বাটি নয়, তাহলে গরুর গাড়িতে না এসে ঝাঁকার মাথায় চেপে আসতো। এই থাম 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 থাম। এখানে এখানে থাম। উহ বাবা, এই নে 5 পয়সা। ও বাবা, সেই কোন ভোরে দুটো মুড়ি গুড় খেয়ে গাড়ি চালাচ্ছি, আর এই পড়ন্ত রোদে কেষ্টনগরে এসে থামলাম। এটা কি কষ্ট নয় কর্তা? কষ্ট? নিশ্চয়ই কষ্ট। তবে তার জন্য আর মাত্র 2 পয়সা বেশি দিতে পারি, তার বেশি নয়। সর্বসা করলে মাত্র 7 পয়সা। বেশ, তাই দেন। এই নে। আর কেপ্পন একেবারে।
দিদি, ও দিদি, আরে বলি চিনতে পারছো? ও মা, আমার গোলু ভাই, আয় আয়। অনেকদিন পর এলুম গো। হ্যাঁ, সে তো বটেই। তারপর আছিস কেমন ভাই? মামা মামি কেমন আছেন? আর সেই চন্দনা পাখিটা, সেটা কেমন আছে? আরে বাবা, প্রশ্নের বান ডেকে ফেললে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তোমাকে আর জামাইবাবুকে এর নাম করি। বেঁচে থাক ভাই আমার, সুখে থাক, শান্তিতে থাক। থাক থাক থাক, হয়েছে হয়েছে। ও মা, হচ্ছে কি গো? 7টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাই আমার, শুধু হয়েছে বলে হবে? আশীর্বাদ দেবে না? আশীর্বাদ করে সুখী হও, দীর্ঘজীবী হও, সারা জীবন শান্তিতে বসবাস কর। আর মনে মনে অভিশাপ দিচ্ছি, আমার ঘাড় ভেঙে খাবার চেষ্টা করলে ওলায় উঠায় মন। এতক্ষণ পর বসে পাটা যেন একটু জুড়লো। কি রে, নমস্কারের পাঠ তো চুকলো, এবার আমার প্রশ্নের উত্তরগুলো দে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি 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 দিদি। ইয়ে ওই আমি ভালোই আছি, মামা মামির শরীরটা খুব একটা ভালো নয়, দুজনেই বাতের ব্যথায় খুবই কষ্ট পাচ্ছেন। আর ওই চন্দনা পাখিটা যথেষ্ট বয়স হওয়ার দরুন পটল তুলেছে। অবশ্য তার জায়গায় একটা নতুন পাখি পোষা হয়েছে, নাম মৌটুসি। তাকে তোমার নামও বলা হয়েছে, সে শিখেছে, গেলে শুনতে পাবে। বাবা, এই কৃষ্ণনগর থেকে তেহট্ট সংসার পাতি ছেড়ে কি করে যাই বলতো ভাই? তবে হ্যাঁ, তোর যদি বিয়ে হয় তাহলে নিশ্চয়ই যাব। ইয়ে তবে শোনো, আগামী 15ই ফাল্গুন আমার বিয়ে। 1 সপ্তাহ আগে থেকে যেতে হবে কিন্তু। ও মা, আমার একমাত্র মামাতো ভাইয়ের বিয়ে আর আমি যাব না? তা কখনো হয় নাকি? যাব, নিশ্চয়ই যাব। আর নতুন কনে বউকে কানবালা দিয়ে আশীর্বাদ করব। সবই তোমার আর জামাইবাবুর আশীর্বাদ দিদি। তা তো বটেই, তা তো বটেই। বাস নাও, শালার যে বিয়ে, খসাও এবার মোটা টাকা। ভাই, আজ কিন্তু তুই রাত্রে এখানে থাকবি। হ্যাঁ, সে তো বটেই, না হলে আবার এক্ষুনি কেষ্টনগর থেকে তেহট্ট ফিরতে গেলে ও পথের কষ্টে দম বন্ধ হয়ে অক্কা পাবো। বালাই ষাট, অমন কথা মুখেও আনিস না ভাই। সামনেই না তোর বিয়ে, বিয়ে থা করবি, গুটি কয়েক বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর করবি। তারপর তোর ছেলেপিলের বিয়ে থা দিয়ে তাদের হাতে সংসারের দায় দায়িত্ব ছেড়ে তবে না মরণ। আর দুটি লুচি নে ভাই। না 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 দিদি, আকণ্ঠ হয়ে গেছে, ও আর পারবো না। এবার পেটটাই না ফেটে যায়। পেটটাই না ফেটে যায়, কি একেবারে খেলি রে? ওই তো লুচি, আলুর দম আর একটু মোহনভোগ, মাছ মাংস এসব কিছুই তো খাওয়াতে পারলুম না। ভালো কথা বলি শোন, কাল দুপুরে বরং গরম গরম ভাত আর লাউ ডগা দিয়ে কই মাছের ঝোল খেয়ে বলি। কি গো, হাতির মতো না গিলে কিছু বলছো না কেন আমার ভাইকে? আমি আবার কি বলবো? মাছ ধরার কথা, নেতা জেলেকে দিয়ে মাছ ধরিয়ে রাখবো, সে কই মাগুর শিঙি রুই কাতলা যা বলবে তাই। হ্যাঁ ভাই, সত্যি থেকে যা। দিদি, তোমার কথা শুনে আমি শুধু কাল দুপুর বেলা পর্যন্ত কেন, 3-4 দিন ধরে থাকলেও তো মাছ মাংস খেতে পারবো না। কেন? গেলবার দোলের দিন আমি দীক্ষা নিয়েছি গো, বৈষ্ণব ধর্মে। এই দেখো কণ্ঠ, তাই আর মাছ মাংস ছুঁই না, সম্পূর্ণ নিরামিষ। বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। আজকাল যা আকরার বাজার, মাছ মাংস না খেলে অনেকগুলো টাকা বেঁচে যায়। মরণ দশা, পয়সা বাঁচানোর চিন্তা ছাড়া কি আর কোনো চিন্তা তোমার মাথায় এলো না গো? হ্যাঁ, এসেছে। কি চিন্তা? মোহন ভোগের, এখনো একটুও পেলাম না। সত্যি এই এক চিন্তা তোমার, খাওয়া। বলি, আগের জন্মে কি ছিলে ঘটোৎকচ? হ্যাঁ, ভীম, আর তুমি হিড়িম্বা। তা যা বলেছো জামাইবাবু। দিদি, তাহলে সেই কথাই রইলো। হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে থাক, আমি 1 সপ্তাহ আগেই চলে যাব। কই হে গারোয়ান, চলো চলো চলো। এই চাচা, হাট 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 হাট। ব্যাস,
নাও, কোথাকার কোন মামাতো ভাই বলা হয়ে গেল তার বউকে কানবালা দেবে। হ্যাঁ, আমাকেও হুকুম করা হয়ে গেল ঝুমকো লাগানো কানবালা নিয়ে আসার। কিন্তু কই পয়সাটা যে কোত্থেকে আসবে সে চিন্তা নেই। হুকুম তো দিয়ে দিলাম, নে মর। এবার করুর বলদের মতো টাকার ধান্দায় পথে পথে ঘুরে মর। বিয়ে করার খুব শখ, হ্যাঁ? বুঝবি গলু, বুঝবি, যখন তোকেও এই সব শাড়ি গয়নার আবদার মেটানোর জন্য পাগলের মতো পথে পথে ঘুরতে হবে। বেটা গোপালকে অত বুদ্ধি করে তাড়ালাম, কিন্তু আমাদের কবিরত্ন মশাই পুরো ব্যাপারটা জল ঢেলে দিলেন। এখন তো বেটা মহারাজের পাশে পাশে যায়। হবে না? মহারানী তথা সমগ্র নদিয়াবাসীকে বর্ধমানের রানীর অপমানের হাত থেকে বাঁচালো। তারপর ওই যে মহারাজের পিতার বৃষৎসর্গের ষাঁড়কে সুলতান বাহাদুরের হাত থেকে বাঁচিয়ে দেবতার রোষদৃষ্টি হইতে সমগ্র নদিয়াবাসীকে, সাথে মহারাজের পরিবারকে পর্যন্ত বাঁচালেন। তা ওই নাপ্তের বেটা গোপাল মহারাজের পাশে পাশে যাবে না তো কি তুমি আমি যাব? আহারে, ওই মতির মালাটার উপর আমার বহুদিনের লোভ ছিল, একেবারে আসল গজমতির মালা, সুদূর জম্বুদ্বীপ থেকে প্রত্যেকটি মুক্ত বাছাই করে আনা। এক একটি মুক্তার দাম 1,00,000 স্বর্ণমুদ্রা। সত্যি, রাজা যখন গোপালকে ওই মুক্তার মালাটা উপহার দিচ্ছিল না, তখন আমার বুকের পাঁজরের সবকটা হাড় ভেঙে যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। আমার তো মনে হচ্ছিল এক কোপে নাপতে বেটা ধর্মমূল্য সব আলাদা করে দিই। রোজ রোজ বেটা মোহরের থলে, মুক্তমালা, রত্নাঙ্গরীয়, সোনার হার ঝেড়ে ঝেড়ে ঘরেতে একটা ছোটখাটো রত্নভাণ্ডার করে তুলেছে বোধহয়। সে আর বলতে। চুপ, ওই যে বেটা আসছে। একেবারে দুলকি চালে আসছে। কি হে গোপাল, দুলকি চালে চলছে কোথায়? হ্যাঁ, ও হো হো হো, আপনারা প্রাতঃপ্রণাম হই মন্ত্রী মশাইরা, প্রাতঃপ্রণাম সেনাপতি মশাই। প্রাতঃ প্রণাম। তারপর চললে কোথায়? রাজসভায়। এখনো যে 10 ঘটিকা হয়নি সে খেয়াল আছে? হ্যাঁ, সে কি 10 ঘটিকা হয়নি? বলি তুমি কি সিদ্ধি টিদ্ধি খেয়েছিলে নাকি? সময় দণ্ডটা পথে দেখনি? না, আসলে এক বিশেষ চিন্তা করছিলুম কিনা, তাই আর কি। রাজসভা শুরু হতে এখনো অনেকটা সময় বাকি। ততক্ষণ বরং আমাদের সাথে বসে একটু গল্প গুজব করো, দেখবে চিন্তা ভাবনা সব কেটে গিয়ে মনটা কেমন বেশ চচ্চরে হয়ে যাবে। সেই বরং ভালো। বসি তবে। তার কি নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছিল? ওই বিদ্যা সুন্দরের গান নিয়ে। আহা, সে কি গান! আমি প্রেম করেছি, রসে মজেছি, কৃষ্ণ গেল কই। আহা, হ্যাঁ, ধরো ধরো। কদম তলায় গিয়ে দেখি শুধুই জল থই 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 থই। আহা, এই কি ভালো না? দারুণ 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 সুন্দর গান। কি গোপাল, তোমার কেমন লাগলো? ওই ভালোই আর কি, মানে মন্দের ভালো আর কি। ও মামা, সে কি মন্দের ভালো? ওরকম বলো না, বিদ্যা সুন্দরের গান, বুঝেছ? ও বেটা কোনোদিন হীরা বিবির গান শুনেছে যে বিদ্যা সুন্দরের গানের মর্ম বুঝবে? খ্যামটা ছাড়া ও আর কিছু জানে না। হ্যাঁ, এইসব গানের মর্ম বুঝি আমি। এককালে আমরা ঢাকা বিক্রমপুরের জমিদার ছিলাম, তাই আমরা এইসব গানের মর্ম বুঝতাম। শুনেছি ঢাকার জমিদারদের জমিদারিতে অনেক রকম আশ্চর্য ঘটনা দেখা বা শোনা যায়। তা তোমাদের এরকম কোনো আশ্চর্য ঘটনা? ও বাবা, ছিল না আবার? আমার দাদুর যে গোয়াল ছিল, তা সেই গোয়ালের গরুর দুধ দুইবার জন্য এক গোয়ালা ছিল, নাম রঘুপতি। তা রঘুপতি রোজ গরুগুলোকে কাঁধে করে নিয়ে গিয়ে মাঠে বেঁধে আসতো সকালবেলা, আবার সন্ধে হলে গরুগুলোকে কাঁধে করে নিয়ে এসে গোয়ালে ঢোকাতো। ও বাবা, সে কি সামান্য এক মানুষ কাঁধে করে দুবেলা গরু বইতো? বিশ্বাস হচ্ছে না? জানি হবে না। আরে সবই অভ্যেস। রঘুপতি যে গরুগুলোকে দুবেলা কাঁধে করে বইতো, সেই গরুগুলো যখন ছোট ছিল না, অর্থাৎ যখন কিনা বাছুর ছিল, তখন থেকেই রঘুপতি তাদের কাঁধে তুলতো, তাই আর কি। ও, এইবার বুঝেছি। সত্যি এত সুন্দর করে বোঝালেন না ভাই। এই নাও, এই নাও পেয়ারা। উমা, কই দাও দাও। বাহ, খুব মিষ্টি তো। মহারাজের জন্য এনেছিলাম, কিন্তু তোমার কথায় খুশি হয়ে তোমায় দিলাম। আসলে ঘটনাটা কি হয়েছে জানো?
আজ সকালে বসে গুড় রুটি খাচ্ছিলাম, তা হঠাৎ জানলা দিয়ে পেয়ারা গাছটার দিকে চোখ চলে যায়। ব্যাস, ডাকলুম গাছটাকে, গাছটা কাছে এলো, পেয়ারাটা পারলুম, তারপর আবার যেই চলে যেতে বললুম অমনি গুড়গুড় করে নিজের জায়গায় চলে গেল। এই দেখো গোপাল, অত গুলমারা কিন্তু ভালো নয়। সে কি, ভুল মারলাম কোথায়? বলি গাছপালা কোনোদিন হাঁটা চলা করতে পারে? আহা, আগে পুরো কথাটা তো শোনো। ঘটনাটা হলো কি, আমাদের বাড়িতে একটা টিকটিকি ছিল, তা তার পিঠে একদিন একটা জোকে রক্ত খেয়ে ফুটো করে দিয়েছিল, আর সেই পিঠে একটা শালিক পাখিতে করে দিয়েছিল। তারপর সেই থেকে একটা পেয়ারা গাছ জন্মালো, আর তার শেকড় বাকড় ছড়ালো ওই পিঠের ফুটোর মধ্যে। ব্যাস, ধীরে ধীরে সেই পেয়ারা চারা থেকে এত বড় পেয়ারা গাছ হলো। দূর, তোমার কথার এক বর্ণ বিশ্বাস করলুম না। একটা টিকটিকি কখনো অত বড় গাছ বইতে পারে গোপাল? তুমি কি আমায় বোকা পেয়েছো? ও মা, কেন বইতে পারবে না? ছোট থেকে বইছে তো, তাই অভ্যেস হয়ে গেছে। এও সেই তোমার অভ্যেস। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, খুবই সত্যি কথা। অভ্যাসে কি না হয়। আচ্ছা, আমি তোমাদের আমার মামার বাড়ির এক করার কথা বলেছিলাম কি? করার কথা? কই না তো, কি করা ভাই? বলিনি না? বেশ, শোনো তবে। আমাদের জমিদারিতে একবার আমার দাদুর ইচ্ছায় নারায়ণ পুজো হয়। তা সেই নারায়ণ পুজোর খিচুড়ি রান্নার জন্য কড়ার দরকার। আমাদের অনেকগুলো বড় বড় কড়া ছিল, কিন্তু দাদুর ইচ্ছা ছিল একটা কড়ায় সমস্ত গ্রামবাসীর জন্য একসাথে একেবারে খিচুড়ি রান্না হবে। তা তখন আমার দাদুর নির্দেশে কর্মকার পুরু লোহার পাত জুড়ে জুড়ে ওই কড়াখানা তৈরি করেছিল। বাবা, তাহলে সে তো খুব বড় করা হয়েছিল। বাবা, বড় বলে বড়, কড়ার এপারে দাঁড়ালে ওপার দেখা যেত না, এই বড়। ও, এইবার বুঝেছি, ও কড়া তাহলে তোমাদের ছিল। সে কি, কড়াটা তাহলে তুমি দেখেছো? বাবা, দেখিনি আবার। তোমার বাবা তো দেনার দায়ে ওই কড়া আমার শ্বশুরের কাছে বন্ধক রেখেছিল। এখন আমায় শ্বশুর ওই কড়ার জল ভর্তি করে মাটি দিয়ে তাতে পদ্ম ফুলের বীজ পুঁতে পদ্ম বাগান করেছে। এই রে, রাজসভার সভা শুরু হয়ে এলো। এই যাই ভাই। না, হলো তো, দিল মুখে জামা ঘষে। আমার মাথায় এত এক বুদ্ধি এসেছে। কি বুদ্ধি ভাই? এখানে নয়, একেবারে সোজা রাজসভায় তার প্রমাণ দেব। এখন চলো সব। সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। পরম প্রতাপী, পরম দয়ালু সুবিচারক মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে এবার সভার কাজ শুরু করা যাক। মন্ত্রীবর হবুচন্দ্র, রাজ্যের খবর কি? ভালো ভালো মহারাজ, খুবই ভালো। চতুর্দিকে শান্তি বিরাজ করছে। হবুচন্দ্র, রাজকোষের খবর কি? মহারাজ, লক্ষ্মীর কৃপায় রাজকোষ যেন উপচে পড়ছে। আপনার কথা মতো মুর্শিদাবাদের নবাব বাহাদুরের কাছে সমস্ত রাজস্বও পাঠানো হয়ে গেছে। বাহ, ভালো ভালো, খুবই ভালো। শুধু তাই নয়, আপনার দয়ায় গরিব দুঃখীরা দুবেলা খেয়ে পড়ে বেশ সুন্দর রূপে বেঁচে পড়তেই আছে। প্রতিদিন সকালে রাজকোষ থেকে তাদের প্রত্যেককে উপযুক্ত পরিমাণে দানও দেওয়া হচ্ছে। যাক, শুনে মনটা খুশিতে ভরে উঠল। দেখবেন মন্ত্রী গবুচন্দ্র, ঠিক ঠিক নির্দেশ মতো যেন দান কার্যটা চালিয়ে যাওয়া যায়। যথাজ্ঞে মহারাজ। মহারাজ, আমার একটা কথা কদিন ধরেই মনে হচ্ছে। কি কথা মহামন্ত্রী? আচ্ছা মহারাজ, বলতে পারেন, হনুমান, বাঁদর, মানুষ প্রভৃতির সমস্ত প্রাণীর সর্বাঙ্গে লোম থাকলেও হাতের তালুতে কোনো রকম লোম থাকে না।
অবশ্য অন্য কোনো মানুষের হাতে আছে কি না তা একেবারে জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি সমস্ত নদিয়াবাসীর হাতের তালুতে একদম লোম নেই। কেন বলুন তো? না, আমি ঠিক বলতে পারবো না। গোপাল, তুমি কি বলতে পারবে? কেন পারবো না মহারাজ, এ তো খুব সহজ উত্তর। সহজ উত্তর? বেশ, বলো তো উত্তরটা শুনি। আমরা সমস্ত নদিয়াবাসীরা দুহাত পেতে মহারাজের দান গ্রহণ করেছি, তাই প্রত্যহ দান সামগ্রীর সাথে হাতের তালুর ঘর্ষণে তালুর লোম ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, যদি তোমার কথা মেনেই নি, তাহলে এবার বলো তো, স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতের তালুতে কেন লোম নেই? তিনি তো আর দান গ্রহণ করেন না। তিনি দান গ্রহণ করবেন, এ কি সম্ভব? তিনি এক বিত্তবান রাজা, প্রত্যহ সকালে রাশি রাশি মোহর গরিব দুঃখী ও নদিয়াবাসীদের মধ্যে বিলি করেন। তাই প্রত্যহ মোহর ও অন্যান্য দান সামগ্রীর ঘর্ষণে মহারাজের হাতের তালুর লোম ক্ষয়ে নষ্ট হয়ে গেছে, তাই মহারাজের হাতের তালুতে কোনো লোম নেই। বাহ 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 বাহ, এত কঠিন একটা প্রশ্নের কি সুন্দর সমাধান! সত্যি সত্যি গোপাল, তুমি মহান। এই নাও তোমার পুরস্কার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। গিন্নি, ও গিন্নি, বলি ও গিন্নি। ও যাই যাই, বলো কি বলবে? হ্যাঁ, এই দেখো মোহরের থলি, মহারাজের থেকে পুরস্কার পেয়েছি। ও মা, কি সুন্দর! তাহলে এবার আমার ভাইয়ের বউকে কানবালা গড়িয়ে দেবে তো? দেব মানে নিশ্চয়ই দেব। হ্যাঁ, তাও শুধু সোনার নয়, সোনার ওপর চুনি বসানো কানবালা।